গাথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই, এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পার্টি নেতাদের মুখে শুনতে পাই। আমি একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন, পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে। উনি রাজি, আমরা রাজি। এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। আরে ভাই, আপনারা কারা? আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের ম্যান্ডেট কি? কিছুই না। আপনারা কোনো বিপ্লবী সরকার না, আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার, সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে। অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান, পিয়ার পদ্ধতি করতে চান, এগুলা বাংলাদেশের জনগণ মানে না, মানবে না। পিয়ার পদ্ধতি মানে কি? আমি জানবই না আমি কাকে ভোট দিচ্ছি, কিন্তু এমপি পাঠাই দিবে কেন্দ্র থেকে। এইসব বন্ধ করেন। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র একটা সুস্থ সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য। কেন এই নির্বাচন ব্যবস্থা? যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া হয়। এই শান্তির জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম গুম হয়েছে, বহু ছাত্ররা তারা ক্রসফায়ারের শিকার হয়েছে, গুম হয়েছে। এবং আমরা এই গত 24-এর গণঅভ্যুত্থানে আমাদের 140-এর উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইয়েরা জীবন দিয়েছে। এইসব আমরা যখন 5 তারিখের পরে এই ধরনের কথা উঠলো, আমাদের কাছে মনে হয় নাই যে এটা কৃতিত্ব নেওয়ার কিছু আছে। আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা দায়িত্ব পালন করেছি। কৃতিত্ব নেওয়ার কিছু না এখানে। আমরা আবারও বলতে চাই, আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই। এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আপনারা মিষ্টি কোথায়, সুন্দর কোথায় ভুলবেন না। আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। নিকটের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ব্যবসায়িক দ্বন্দ্ব, কিন্তু সাথে সাথেই এই জামাতের নেতারা কি করলো? সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের নিয়ে দিল, আমাদের নেতার ব্যাপারে কথা বলেছিল। তারপরে আমরা কিছু বলি নাই, আমরা ধৈর্য সহকারে শুনেছি। আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি, ঠিক আছে? আমরা কিন্তু অন্য লাইনে হাঁটি নাই, আমরা হাঁটতে চাইও না, দেশকে অস্থিতিশীল করতে চাই। আমরা আরেকটি কথা যেটা বলবো, আজকে এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছে। তারা কক্সবাজারে গিয়েছিল এবং সেখানে আমি ভাবছিলাম যে এনসিপির নেতাদের ব্যাপারে যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, দাদা চোরাচুরি না করি, কারণ একটা বললে পাল্টা আসবে, সম্পর্ক খারাপ হয়। আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি, ছাত্রলীগে কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইনে এবং অফলাইনে সবাই জানে। যুবলীগের এক বদমাইশ নিখিল, কই আজকে নিখিল আমাকে আমরা কিন্তু পালাই, আমরা জানা করছি। তাই আমি বলবো, এই যে আজকে আমি গর্ব হয়ে বলতে হচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারি নামের তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও, বারবার সে বিরূপ মন্তব্য বারবার কটূক্তি করেছে। তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি না, আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসির উদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্ররা যেমন ডারবি নাসির বলেছেন, আমি জানি হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনৈতিক নীতি আমরা। এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম, কিন্তু সে কি করলো? জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি চাঁদাবাজি। আরে ভাই, বিএনপি
কি চাঁদাবাজ দল? আপনারা খেলা, আপনারা তো ঘুষখোরদের দল। আপনার যত ধরনের সরকারি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়েছে। এটা শুনেন আপনারা, সেখানে 2জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ওইখানে আসিফ নাইক 2জনে ছিল, নাইক পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে, স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিবগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। আমরা কি এগুলা বুঝি না? আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই। আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে বহুদিন কোনো কথা বলি নাই। তারা 71 তো গণহত্যা হয়েছিল নাকি হয় নাই? তারা ক্ষমা চাইছে? তাদের বিচার হয়েছে? আমার মা বোনদের ধর্ষণ করছে, সেটার কোনো দাম নাই। তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে। আমরা আর শেষ কথা বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, কখনো আমরা বের হই না, আমরা প্রয়োজন মনে করি না। যখন আমাদের নেতা ডাক দিবেন তখন বাংলাদেশের রাজপথে 3 ধরনের ঠাঁই থাকবে না। এই বর্তমান এলজিআরডি উপদেষ্টা আসিফ, তার মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে, 3 জনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে। প্রথমেই কি করলো, বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো, পরে দেখা গেল এই উপদেষ্টা বেটার আত্মীয় এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনিরা রয়েছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা চান কি ইনভেস্টিগেট করে, গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই, তারা এখনো ভয় পায়। আগে ভয় পাইতো হাসিনারা, এখন ভয় পায় এদের নেই। তো ভয়টা কিভাবে আসলো? মব জাস্টিস। এইসব মব জাস্টিস নিয়ে কথাই বলবো না। যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আর বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বদা আপনাদেরকে বলতে চাই, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আগ্রাসন বিরোধী অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, আমরা সবাই খেয়াল করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, জনাব তারেক রহমান অতি দ্রুত শীঘ্রই উনি বাংলাদেশে ফিরবেন। ওনার জন্য আমরা কোটি কোটি জনতা গিয়ে তাকে এয়ারপোর্টে আমরা বরণ করে নিয়ে আসবো। বাংলাদেশ পুনর্গঠনের যে রাজনীতি করছি সেটিতে আমরা আবার মহানগর করব ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখে আপনাদেরকে দেখে সেই স্বৈরাচার আমলে মনে করলাম আমি একটা স্লোগান দেওয়া শেষ করে দিতে চাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো একসাথে